আইনজীবী হিসেবে আপনি দুর্নীতি দমনে কত পয়েন্ট দেবেন, কত নাম্বার দেবেন নতুন মুখ্যমন্ত্রীকে? তাহলে কি ওই ডিমটা ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ডায়মন্ড হারবার কেন্দ্রের এখানে গেলেন যেদিন তিনি ডিম খেলেন, এটাকে একটু লঘু করে দেওয়া হলো না? ববি হাকিম যদি গ্রেপ্তার হন সেই সময়কায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার কমিশনার, তিনি গ্রেপ্তার কেন হবেন না? নির্দিষ্টভাবে কিছু লোক সম্পর্কে তো আমাদের ধারণা তৈরি হয়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করে হয় হাতে হাত করা, নয় কোমরে দড়ি পরে রাস্তায় হাঁটিয়ে দিচ্ছে। মানুষ এই উত্তেজনার ভ্রমের মধ্যে থেকে যাচ্ছেন। গুন্ডা নিয়ন্ত্রণ আইন এটা কোনো নতুন আইন নয়। 1923 সালে ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট ছিল। এই সরকার, এই মুখ্যমন্ত্রী বিল আনছেন বিধানসভায়, গুন্ডা দমন বিল। সেই বিলে বলা আছে সরকারি সম্পত্তি যারা নষ্ট করবেন তাদের দরকার হলে ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করে সরকার সেগুলো নিলাম করবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে। গুন্ডামি চলবে না, তোলাবাজি চলবে না। কি করে আমি ধরবো এই সরকার আন্তরিক নয় যখন এত কড়া আইন আসছে? দেখুন, আমি আবার বলছি, কয়েক বছর সময়ে আমাদের দেশে আবার এই ধরনের আইনগুলো বেশ কয়েকটি রাজ্যে এসেছে। তামিলনাড়ুতে এসেছে, আরও কয়েকটি রাজ্যে এসেছে। যেসব রাজ্যগুলিতে এসেছে সেই রাজ্যগুলিতে কিন্তু এই আইনগুলির প্রয়োগ কিন্তু খুব বিরোধী দলের বিরুদ্ধেই হয়েছে। এই যে রাম মন্দিরের ঘটনায় আপনি এই যে চুরি হয়েছে, যারা অভিযুক্ত তাদের হয়ে কোনো আইনজীবী দাঁড়াবেন, আইনজীবী দাঁড়ালে নাকি ফাইন করবেন। মানে যেই কথাটা বলছেন তিনি সংবিধানের বিরোধিতা করছেন। ঋতব্রতদের পেছনে বিজেপি আছে, ঋতব্রতদের পেছনে বর্তমান সরকার আছে। আপনার কি মনে হয়? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন থিঙ্ক হাই পডকাস্টের একটি নতুন এপিসোড। আর আজ আমার সঙ্গে স্টুডিওতে বিশিষ্ট বামপন্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, রোজই কিছু না কিছু ঘটছে। দেখুন, রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ গণতন্ত্রে নির্বাচন, আর আমাদের সামনে এই মুহূর্তে কোনো নির্বাচন নেই। কলকাতা পুরসভার নির্বাচন যদি হয়ও তো ডিসেম্বরের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং সেই হাওয়া পুজোর আগে লাগবে না। কিন্তু রাজনৈতিক টানাপোড়েন মারাত্মকভাবে চলছে, এবং এর মধ্যে অনেক জায়গায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে সেইগুলো আইনত সিদ্ধ নাকি বেআইনি ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন। এরকম একটা আবহে আজ স্টুডিওতে আমি আমার সঙ্গে পেয়েছি সব্যসাচীকে। আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, এই যে দুর্নীতি দমনে নতুন মুখ্যমন্ত্রীর ভূমিকা, একের পর একটা সমস্ত নেতারা জেলে যাচ্ছেন, তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রী, এই যে সিরিজটা দেখছেন, আইনজীবী হিসেবে আপনি দুর্নীতি দমনে কত পয়েন্ট দেবেন, কত নাম্বার দেবেন নতুন মুখ্যমন্ত্রীকে? দেখুন, নতুন মুখ্যমন্ত্রীর পরীক্ষার প্রথম ঘন্টাটাও শেষ হয়নি হিসেব মতন, ফলে নম্বর দেবার মতন প্রেক্ষিত এখনো তৈরি না হলেও আমরা বলতে পারি যে নতুন মুখ্যমন্ত্রী পুরনো সিলেবাসেই চলছেন। পুরনো সিলেবাসটা হচ্ছে এটাই যে দুর্নীতির অভিযোগ যত আছে, যতজনের বিরুদ্ধে, তার বিভিন্ন লেয়ার আছে। একদম গ্রাসরুট লেভেলের যে দুর্নীতি, তার একটু ওপরের লেভেলের দুর্নীতি, তার উপরের লেভেলের দুর্নীতি, করতে করতে একদম মাথা পর্যন্ত। আমরা যতটা দেখতাম যে দুর্নীতি দমনের ক্ষেত্রে ভালো লাগতো এটা দেখলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে এত কথা আজকে হয়ে যাচ্ছে, এতদিন না আমি বুঝতাম যে ৪ঠা মের আগে তার সম্পর্কে দুর্নীতির যে সমস্ত প্রসঙ্গগুলি আলোচিত হতো সেগুলি নিয়ে কার্যকরী ক্ষেত্রে সেটা তাকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দলের আমরা বুঝি যে এখানে কিছু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল। কিন্তু ৪ঠা মের পর তো সেই প্রতিবন্ধকতাগুলো নেই, ডাবল ইঞ্জিন সরকার চলছে। তাহলে কি ওই ডিমটা ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ডায়মন্ড হারবার কেন্দ্রের এখানে গেলেন যেদিন তিনি ডিম খেলেন, এটাকে একটু লঘু করে দেওয়া হলো না? বা তাকে ওই ছোট ছোট কেসগুলোতে, মানে যেটা ধরুন ওই দেখা যাচ্ছে যে যেখানে উনি ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন সেই কেসের নোটিশ দিচ্ছেন, অথবা তার বাড়িতে কলকাতা কর্পোরেশনের যে নকশা, সেই নকশা অনুযায়ী বাড়ি তৈরি হয়েছে কিনা নোটিশ দিচ্ছেন। কিন্তু যেসব মামলাগুলিতে তার বিরুদ্ধে এভিডেন্স ছিল, প্রাথমিক দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মামলা, এবং শুধু তাঁর বিরুদ্ধে এভিডেন্স নয়, এভিডেন্স যদি কানেক্ট করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে, সেই এভিডেন্স কুড বি কানেক্টেড উইথ বড় বড় যারা ইমারতি কোম্পানি কলকাতা শহরের বুকে আছেন,
যারা হয়তো বড় বড় হাই রাইজ বিল্ডিং তৈরি করেছেন, কোথাও সরকারের জমি লুট করে দিয়েছেন, কোথাও অন্যভাবে করেছেন, যাদের সঙ্গে সিবিআইয়ের চার্জশিটের মধ্যেই সেটা রিফ্লেকশন আছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তাদেরকে কিছু জিনিসপত্র সাপ্লাই করেছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি, যেটাকে আমরা প্রসিডস বলি, প্রসিডস অফ ক্রাইম, সেই প্রসিডস অফ ক্রাইমের প্রমাণ কিন্তু এখন পাবলিক ডোমেনে কিন্তু অ্যাভেলেবেল। তা কেন এই ক্ষেত্রগুলোতে মুখ্যমন্ত্রী এই ডাবল ইঞ্জিন সরকারকে এইভাবে পরিচালিত হতে দিতে পারছেন না বা দিচ্ছেন না? দুটোর মধ্যে একটা হবে। দিচ্ছেন না হলেও ব্যাপারটা আমাদের কাছে খুবই, আপনি সোজা কথাটা সোজাভাবে বলুন না। বা আপনার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সরকার বাইরে রেখে দিয়েছে, অ্যালাউ করছে, আমি অতটা ব্যবস্থা সহজ করে নিচ্ছে বলবো না। না। আমি এখনো বলছি যে এই সরকারকে, যার জন্য আমি নম্বর দেওয়ার নম্বর দেওয়ার সময়টা এখনো আসেনি, আরেকটু দেখতে হবে। কারণ দেখুন, সবে তো একটা ওই শুরু হয়েছে, ওয়াশিং মেশিনের তো দুটো ওই থাকে না, ইউনিট থাকে, একটাতে কাপড় জমা হয়, সেটা পরে সাফ হয়। কারণ একটা ইউনিটে কিন্তু জমা হচ্ছে, যেটা আপনি দেখেছেন তৃণমূল থেকে গিয়ে একটা ওই যেখানে সব ময়লা কাপড়গুলো রাখা আছে সেই ইউনিটটাতে গেছে, এরপর সেটা হয়তো পরিষ্কার হবে। ফলে এগুলো হয়তো প্রত্যেকটাই সম্ভাবনা এই মুহূর্তে। আর রাজনীতি সম্ভাবনার শিল্প, বিশেষত তৃণমূল। আপনি যে দিকটা ইঙ্গিত করলেন, এই ওয়াশিং মেশিনের ইঙ্গিতটা আমি বুঝেছি, কিন্তু আমি এই প্রশ্ন আপনাকে এখনই করিনি, হয়তো পরে করব। কিন্তু আমার প্রশ্ন ছিল, যারা দুর্নীতি করেছেন, তোলাবাজি করেছেন, নানাভাবে কাটমানি তুলেছেন, বেআইনিভাবে পুকুর বুঝিয়েছেন, বাড়ি তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে সরকার অনেস্টলি ব্যবস্থা নিচ্ছে? আমার অনেস্টি সম্পর্কে যথেষ্ট প্রশ্ন আছে। সরকার ব্যবস্থা নিচ্ছে, যদি অনেস্টলি ব্যবস্থা নিতেন তাহলে ইতিমধ্যে আমরা দেখতাম যে এই কয়েকজন মন্ত্রী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি আগেই বলেছি, অন্তত পক্ষে এই তিনজন ব্যক্তির মধ্যে দুজন, আগে এই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে এভিডেন্স আছে, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যে পরিমাণে এভিডেন্স আছে, আরও অনেক মন্ত্রী আছে, তাদের নাম করলে এই পর্যায়ে তারা কিন্তু ছুটছেন না, আপনার ইঙ্গিত তলায় যাচ্ছে। তলায় ইঙ্গিত খুব পরিষ্কারভাবে মনে হচ্ছে যে ছেড়ে দেওয়াটা হচ্ছে কোনো একটা জায়গায়। এটা বিজেপি ছাড়ছেন নাকি তার উপর থেকে কেউ করছেন, নাকি এরা এখন গিয়ে ওই নতুন তৃণমূলের মধ্যে ঢুকে গিয়ে অ্যাডজাস্টমেন্টের একটা সিঁড়ি খুঁজছেন? তারা তো সরকারকে সমর্থনই দিচ্ছেন। আমি যখন নতুন তৃণমূলের এমএলএদের কথাবার্তা শুনি, তারা দেখবেন একটা সরকার সম্পর্কে একটা পজিটিভ টোনে বক্তব্য রাখতে। সে তো মুখ্যমন্ত্রী শনিবার সন্ধ্যাবেলা যখন বক্তব্য রেখেছেন বিকেলবেলা, তিনি তো সরকারকে সমর্থনের কথাই বলেছেন, ভালো কাজ করুন, আমাদের সমর্থন পাবেন। না, ঠিকই, ভালো কাজ খারাপ কাজের মধ্যে ডিস্টিংশন থাকবে। মুখ্যমন্ত্রী বললাম না, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি। ভালো কাজ খারাপ কাজ ওইভাবে বলা যায় না তো। কিন্তু এই প্রসঙ্গে, মানে নির্দিষ্টভাবে দুর্নীতির প্রশ্নে যদি দেখেন আপনি, এই যে 80 জন না কতজন তৃণমূলের এমএলএ, তার মধ্যে একটা বড় জোন চলে গেছে এখন ওই নতুন দলে, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে। তাদের আপনি প্রতিজনের আপনি একটুখানি ক্রিডেন্সিয়ালটা খোঁজ নিন প্রত্যেকের, এবং প্রত্যেকের ক্রিডেন্সিয়াল খোঁজ নিলে দেখবেন যে এদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। একেবারে ক্লিন চিটেড পার্সন ওখানে কেউ নেই। কিন্তু ববি হাকিম সই করেছেন তারাতলায় ভেঙে পড়া গোডাউনের কাগজে, প্ল্যানে। মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি আশা করব তাহলে ছাড়বেন না, তাহলে তাদের গ্রেপ্তারিটা করার দরকার ছিল। শুধু ববি হাকিম কেন, ববি হাকিম যদি গ্রেপ্তার হন সেই সময়কায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার কমিশনার, তিনি গ্রেপ্তার কেন হবেন না? আজকে শুধুমাত্র তারাতলার ঘটনা বলছেন, আজকে এখনো পর্যন্ত আপনি আমায় বলুন, কলকাতা পুরসভার একটা বিল্ডিং তৈরি করে কসবায়, একদম রিপ্লিকা কলকাতা পুরসভার বিল্ডিং, লোকে জানতো এটা কলকাতা পুরসভার অফিস, কিন্তু যা চলতো সেটা কলকাতা পুরসভার অফিস নয়। সেইভাবেই কিন্তু এরকম একটা কেস প্রজেক্টেড হয়েছিল, আপনার মনে আছে? মিমি চক্রবর্তী তখন সাংসদ ছিলেন, তিনি অভিযোগ করেছিলেন জাল ভ্যাকসিনকে কেন্দ্র করে। আর তখনই আমরা দেখতে পেয়েছিলাম যে এটা আসলে একটা কংগ্লোমারেট তৈরি হয়েছে, যে কংগ্লোমারেটের মধ্যে আপনার রাজনীতিবিদ, আমলাতন্ত্রের একটা অংশ এবং সবাই। আজকে যিনি পুরো কমিশনার ছিলেন বা গত কয়েক মাস ধরে যাদের সই ছাড়া এই একটা বেআইনি নির্মাণ করা সম্ভব হতো না, সেই সমস্ত ইঞ্জিনিয়াররা, উচ্চপদস্থ আধিকারিকরা, তারা কেন গ্রেপ্তার হবেন না? আজকে শুধুমাত্র তলার দিকের কয়েকজনকে যাদের ইঙ্গিত করছেন সব্যসাচী বাবু, তাদের গ্রেপ্তার করা বরং আমার মনে হয় সহজ। আপনার ইঙ্গিত যদি আমি ধরে নিই যে ববি হাকিম কেন গ্রেপ্তার হয়নি বা ববি হাকিমের বিরুদ্ধে কেন আইনত ব্যবস্থা নেওয়া হয়নি, সেটাই বরং কঠিন। আমরা যেটুকু বুঝি যে ওই তারা বড় নেতা, কিন্তু নিচের দিকের লোকজন, উলু খাগড়ারই তো প্রাণ যায়।
কিন্তু সেইটার জন্য তো কেউ বিজেপিকে এখানে এবারে নির্বাচনে নির্বাচিত করেননি। মানুষের অন্যতম আশা ছিল এই সরকারের কাছ থেকে, নতুন সরকারের কাছ থেকে, তৃণমূল বিরোধী সরকারের কাছ থেকে, যে তারা অন্ততপক্ষে পশ্চিমবাংলার এই নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে কেন তাড়িয়েছে এটাকে বিশ্লেষণ করে এই ক্ষেত্রে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি গ্রহণ করবেন। সেটা তো আজকে আমরা দেখতে পাচ্ছি না। সরকারের ক্ষেত্রে কি ধরা পড়ছে আপনি দেখবেন, বিভিন্ন এমএলএর গোডাউনে কিছু ওই ত্রিপলের কাপড়, কোথাও ত্রাণের চাল, কোথাও অন্য কোনো রিলিফ মেটেরিয়ালস, এইগুলো ধরা পড়ছে। তারপর একটা খুব পরিচিত চিত্র হয়ে যাচ্ছে, কোনো একজন নির্দিষ্টভাবে কিছু লোক সম্পর্কে তো আমাদের ধারণা তৈরি হয়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করে হয় হাতে হাত করা নয় কোমরে দড়ি পরে রাস্তায় হাঁটিয়ে দিচ্ছে। মানুষ এই উত্তেজনার ভ্রমের মধ্যে থেকে যাচ্ছেন, কিন্তু আসলে এর পিছনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন যাচ্ছেন আদালতে, এবং প্রতিদিন হি ইজ মেকিং হিজ অ্যাটেম্পট টু গেট এন অর্ডার ফ্রম দি কোর্ট, যাতে তিনি চোখ দেখাতে বিদেশ যেতে পারেন। মানে আমি জায়গাটা বলছি, প্লটটাকে যদি আমরা সাজাই, আমি যা বলছি সেটা সত্যি নাও হতে পারে, কিন্তু ঘটনাগুলোকে যদি আমরা সাজাই তাহলে কিন্তু আমরা এই সন্দেহ একদম তার ঊর্ধ্বে অভিষেককে রাখতে পারছি না। আমার মনে হয় সরকারের সতর্ক হওয়ার দরকার। আমার মনে হয় আপনি কোথাও একটা ইঙ্গিত করছেন, আমার যদি আমি বুঝতে না ভুল করে থাকি, যে সরকার যেটা করছে বেসিক্যালি একটা ওপরের ব্যবস্থা নেওয়ার একটা নাটক, আসল কুশীলবদের সরকার ছুটছে না। আমি এখন এটা বলবো না, এটা বলার সময় আসবে। আমি বলছি 3টে স্তর থাকলে প্রথম স্তরটা এখন চলছে, সেটা হচ্ছে আপনার সামনে দেখানো হচ্ছে যে কিছু অ্যাকশন নেওয়া হবে। আস্তে 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 আপনি এটা অভ্যস্ত হয়ে যাবেন, আরও অনেক ইস্যু এসে যাবে, আস্তে আস্তে এই পুরনো ইস্যুগুলো দূরে চলে যাবে। আর ঠিক সেই সময়টাই সরকারের কাজ হওয়া উচিত যে ওই গ্রেপ্তার করে সেই তদন্তটাকে তদন্তের মতন চালানো, সেই জায়গায় একটা সেফ প্যাসেজ খোঁজবার চেষ্টা করে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করবে, এইখানে সরকার তাকে অ্যালাউ করছে। আপনার অভিযোগটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এখনই বলছি না সরকার অ্যালাউ করছেন, আমি চাইবো যে সরকার এটা প্রমাণ করবেন তাকে তারা অ্যালাউ করছেন না। যদি সেটা করতে পারেন তাহলে আমি নিশ্চয়ই এরপরে এই নম্বর দেব শুভেন্দুবাবুকে, তাহলে 10-এর মধ্যে তাহলে 7-8 দিতে হবে। সরকার বা মুখ্যমন্ত্রীকে বা সময়টা। তার এই ব্যাপারে আন্তরিকতাকে প্রশ্ন তুলছেন যখন, আমরা তখন দেখছি যে এই সরকার, এই মুখ্যমন্ত্রী বিল আনছেন বিধানসভায়, গুন্ডা দমন বিল। সেই বিলে বলা আছে সরকারি সম্পত্তি যারা নষ্ট করবেন তাদের দরকার হলে ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করে সরকার সেগুলো নিলাম করবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে। গুন্ডামি চলবে না, তোলাবাজি চলবে না। কি করে আমি ধরবো এই সরকার আন্তরিক নয় যখন এত কড়া আইন আসছে? দেখুন, আমি আবার বলছি, গুন্ডা নিয়ন্ত্রণ আইন এটা কোনো নতুন আইন নয়। 1923 সালে ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট ছিল, এবং স্বাধীনতার আগে এবং পরে পাবলিক সেফটি আইন, রাওলাট আইন আপনাদের মনে আছে ইংরেজদের সময়, সেই আইন যেটা প্রভূতভাবে সমালোচিত হয়েছিল গোটা দেশ জুড়ে, সেই রাওলাট আইনের প্রয়োগের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এই ধরনের একটা প্রিভেন্টিভ ডিটেনশন, যাকে আমরা বলি যে ওই বিচার ছাড়া তাকে আটকে রাখা। এবং সাধারণভাবে সাধারণ ফৌজদারি আইনে একটা অপরাধ কোথাও সংগঠিত হলে তার তদন্ত হয়, সেই তদন্তের প্রয়োজনে কোনো একজন ব্যক্তিকে, আসামিকে, তাকে গ্রেপ্তার করা হয়, তাকে রাখা হয়, তদন্ত করা হয়, চার্জশিট দেওয়া হয়, তদন্ত হয়। কিন্তু প্রাথমিক যে উপাদান সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটতে হয়, অপরাধটা ঘটতে হয়। আর এই আইনের ক্ষেত্রে ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে হয়। সম্ভাবনা থাকা আর ঘটনা ঘটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। আমি বললাম পার্থ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ডেঞ্জারাস মানুষ, তিনি গুন্ডার কাজ করতে পারেন। তার ভিত্তি কী হবে এটা কিন্তু কোথাও পরিষ্কার দেওয়া থাকছে না, এর ক্রাইটেরিয়া কী হবে পরিষ্কার দেওয়া থাকছে না। আমাদের 1960 সাল নাগাদ আমাদের সুপ্রিম কোর্টের কাছে এইরকমই একটি আইন পরীক্ষিত হয়, যেখানে এই গুন্ডার ডেফিনেশন, সেটাকে সুপ্রিম কোর্ট বলেন, ঠিক যেটা দেখলাম আমি এই আইনেও আছে, খুব ভেগ। কাকে গুন্ডা বলছেন, মানে আপনি ভাবুন না, এই যে একটা উদাহরণ দিলেই খুব পরিষ্কার হয়ে যাবে। একটা বিতর্ক হয়েছিল, ওই কোনো পাঠ্য বইয়ে লেখা ছিল ক্ষুদিরাম বসু সন্ত্রাসবাদী, মনে পড়ছে? তা সেই সময় পারসেপশন দেখলে ক্ষুদিরাম বসুকে ইংরেজের রাষ্ট্র ব্যবস্থা সন্ত্রাসবাদী হিসেবেই দেখতেন। স্বাধীন ভারতে কি পজিশনটা অল্টার হয়েছে?
পজিশন অল্টার হয়েছে আইনের দিক লিগাল সিস্টেম ইজ কনসার্ন, মানে আইনের দিক থেকে 1950 লিগাল সিস্টেম ইজ কনসার্ন, একটা পরিবর্তন এসেছে আইনে, কিন্তু সেটা কতটা কোয়ালিটেটিভ আমরা দেখতে পাচ্ছি না। সে পুরনো আইনকেই নতুনভাবে আজকে পেশ করা হচ্ছে। 23-এর গুন্ডা অ্যাক্ট হতে পারে, আপনার আজকের দিনে দাঁড়িয়ে যে আইনটা আজকে তৈরি করা হয়েছে, এবং যেখানে দেখবেন যে এমনকি আমাদের প্রত্যেকটি মানুষের যেটা অধিকার, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, যে কোনো আইনজীবীকে কনসাল্ট করা, তার পরামর্শ নেওয়া, যার জন্য দেখবেন জেলেও আইনজীবীদের সাথে ইন্টারভিউ করবার যে সুযোগ দেওয়া থাকে, সেই জায়গাটাকেও কিন্তু আজকে ডাইলিউট করা হচ্ছে, যেটা কিন্তু সংবিধানের মৌলিক অধিকার যে অংশটা তার সম্পূর্ণভাবে পরিপন্থী। আপনি আবার আমাকে কনফিউজ করছেন, মানে আপনি বলতে চাইছেন যে এটা যত না গুন্ডা দমনের জন্য হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে এই আইন আনা হয়েছে? একেবারে অন্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, যে আমাদের রাজ্যে যদি কোনো রকমের প্রতিরোধের ব্যাপার ঘটে, সেটাকে যাতে সরকার কড়া হাতে দমন করতে পারে। আমি উদ্দেশ্যটা কোনো রকমের সম্ভাবনার জায়গা থেকে বললাম না, আমি আবার বললাম, আমি প্রথমটাতে এই গুন্ডা নিয়ন্ত্রণ, তোলাবাজি নিয়ন্ত্রণ, দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুভেন্দুবাবু সরকারকে এখনও বিচার করতে বসিনি। সময় আসবে বিচার করব, এখানেও বিচার করব না, কিন্তু আমি আমার অভিজ্ঞতায়, মানে গত কয়েক বছর সময়ে আমাদের দেশে আবার এই ধরনের আইনগুলো বেশ কয়েকটি রাজ্যে এসেছে, তামিলনাড়ুতে এসেছে, আরও কয়েকটি রাজ্যে এসেছে। যেসব রাজ্যগুলোতে এসেছে সেই রাজ্যগুলিতে কিন্তু এই আইনগুলির প্রয়োগ কিন্তু খুব বিরোধী দলের বিরুদ্ধেই হয়েছে। ফলে প্রশ্নটা দেখুন, এখানে কোনো রাজনৈতিক দল, কার সরকার নয়, এসব ভেবে কোনো লাভ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে মানুষের এই পার্সোনাল লিবার্টির প্রশ্নে সরকারের দৃষ্টিভঙ্গি কী হবে। আমি দেখুন, আমার অভিজ্ঞতা বলছে গত 20 বছরে আমি এর কোনো ব্যত্যয় দেখিনি। বাংলায় একটা কথা আছে, যাকে দেখতে নারী তার চলন বেকা। আমি দেখেছি বিজেপি বামপন্থীদের দেখতে পারে না, বামপন্থীরা বিজেপিকে দেখতে পারে না, ফলে বিজেপির সরকার যাই করবে তারই আপনারা সমালোচনা করবেন। না, আবার বলছি, বিজেপির সরকার, বামপন্থীদের রাজনীতি, তৃণমূলের রাজনীতি, এর সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেটা জরুরি, আমাদের সব অ্যাকশনটাকে টেস্ট করার জন্য যেটা কমন ডকুমেন্ট, কমন রাজনীতি, সেটা হচ্ছে ভারতের সংবিধানের রাজনীতি। সেই সংবিধানে পরিষ্কার বলা আছে যে কোন কোন কাজগুলি সংবিধান স্বীকৃত হবে, যেটা সংবিধান স্বীকৃত হবে না বা সংবিধানের মৌলিক অধিকার অংশের সাথে সরাসরি একদম দ্বন্দ্বে চলে যাবে, কন্ট্রাডিকশন হবে, সংঘাতে যাবে, সেই অংশটা সংবিধান বিরোধী। সেইভাবেই সুপ্রিম কোর্ট একটা আইনকে স্থিতি দেন। পরিস্থিতিটা নির্ভর করে ঠিকই, রাজনীতির প্রভাব সুপ্রিম কোর্টের উপরেও আছে, তার প্রভাবে অনেক সময় সুপ্রিম কোর্টের বহু জাজমেন্টে অনেক সাংবিধানিক প্রশ্ন, যেটা সব আগে থেকে সিদ্ধান্ত হয়েছে বা ব্যাখ্যা হয়েছে, সেটার ব্যাখ্যা মাঝে মধ্যে বদলে যায়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে আজকের দিনে দাঁড়িয়েও সাধারণভাবে মানুষের মৌলিক অধিকার এবং এই বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আপনার তার যে এই লিবার্টি, মানুষের লিবার্টির ফিলিং, এই সব বিষয়গুলো কিন্তু আজকে একটা ডাইলিউট করার প্রচেষ্টা চলেছে। আমি আপনাকে একটা প্রচেষ্টাটা আপনারা গত 15 বছর দেখেননি। আমি আবার বলছি, গত 15 বছর কেন, আপনি বলতে পারেন স্বাধীনতার জন্মলগ্ন থেকে প্রচেষ্টা চলেছে, বামপন্থীদের সময়ও, মানে এখানে বামপন্থী সরকার আমি বলছি স্বাধীনতার পর থেকেও এই প্রচেষ্টা চলেছে। রাষ্ট্রের সঙ্গে আইন থাকে, কোনো সরকারের সঙ্গে থাকে না, সরকারের রাজনীতির সাথে থাকে না, একটা রাষ্ট্রের সাথে। বামপন্থীরা ভারতের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা সরকার চালিয়েছে, সেই সরকারের কিছু ভালো খারাপ দিক থেকেছে, কিন্তু রাষ্ট্রের মৌলিক বিষয়গুলিতে কোনো রকমের আলাদা বড় পরিবর্তন করতে পারেননি বা করা সম্ভব ছিল না। তৎসত্ত্বেও আমি বলবো, বামপন্থীরাই একমাত্র সরকার পশ্চিমবাংলায় করেছে। 77 সালে এসে প্রথম সিদ্ধান্তের মধ্যে একটা ছিল সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্ত করো, এবং সেক্ষেত্রে কোনো রকমের আলাদা করে ডিস্টিংশন করা নয়, কে কংগ্রেস করতেন, কে অন্য রাজনীতি করতেন, সেরকম নয়। কিন্তু এটা ছিল বামপন্থীদের দৃষ্টিভঙ্গি, যে প্রতিহিংসা যাতে স্ট্রেচ না হয়। কিন্তু আজকে যে রাজনীতিটা করা হচ্ছে, সেদিন যদি 77 সালে প্রমোদবাবুরা যদি বলতেন যে এরকমভাবে কংগ্রেসের যারা সেই সময় ঘিরে গেছেন তাদেরকে রাস্তা দিয়ে কোমরে দড়ি পরিয়ে হাঁটাও, হাতে একটা ওই হাত করা পরিয়ে হাঁটাও, আর অথবা ওই একটা যাকে আন্ডারগার্মেন্ট পরিয়ে কাউকে হাঁটাও রাস্তা দিয়ে, যেটা সম্পূর্ণভাবে একটা সভ্যতার পরিপন্থী, যে দৃশ্যটা সভ্যতার পরিপন্থী, এটা আমার কথা নয়। আমাদের দেশের সুপ্রিম কোর্ট একেবারে প্রেমশঙ্কর শুক্লা বলে একটা জাজমেন্টে পরিষ্কার বলেছেন কেন হ্যান্ডকাফিং পারমিটেড হবে না সব ক্ষেত্রে। একমাত্র জিনিস যেখানে কারুর
এই রকম হিস্ট্রি আছে যে পালিয়ে যাচ্ছে, ট্রায়াল ফেস করবে না, সেক্ষেত্রে হ্যান্ডকাফিংকে বলা আছে এবং সেখানে কোর্টের অনুমতি নিয়ে। আমার বিশ্বাস যে গত কয়েকদিনে যা যা হয়েছে এর পিছনে কোর্টের কোনো অনুমতি ছিল না। কয়েকটি ক্ষেত্রে হয়তো অনুমতি ছিল, কিন্তু এমন এমন ইনসিগনিফিকেন্ট লোকজনকে ওইভাবে হাঁটানো হয়েছে যেখানে তাদের বিপজ্জনকতার যে একটা স্তর সেটাকে আপনি অতটা দেখাতেও পারবেন না যে এরা পালিয়ে যেতে পারে। আমি বলছি একটা হচ্ছে, মানে আপনি বলছেন জাহাঙ্গীর বিপজ্জনক নয়, শওকত মোল্লা বিপজ্জনক আপনি নয়। জাহাঙ্গীর শওকতের নামটা বললেন, এর বাইরে আরো না, যে নাম যাদেরকে আছে হাঁটানো সেগুলো হয়েছে বলবেন না? দেখেছি আমি, তাদের কথা বলছি। আর কাউকে দেখতে পাননি? আরো ছোট 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 বহু হয়তো জায়গায় আরো হয়েছে নিশ্চয়ই। সাধারণ মহিলা পঞ্চায়েতের প্রধান তাকে কালি মাখিয়ে দিয়েছে পঞ্চায়েত না প্রধান। না, এই বিতর্কটা তো নিয়ে দেখুন, সব থেকে আগে যেটা বলি যে ডিম ছোড়া, গতকালে বা, যেটা হয়েছে আপনার এই বোমা ধরনের পড়ছে জুতো শুনে। ছোড়া, এইগুলো নিয়ে আমরা অনেকবার বলেছি যে ইমিডিয়েটলি এগুলো বন্ধ হওয়া ঠিক দরকার। এটা কোনো একইভাবে উপদেশ হতে হাত পারে না। করা পরিয়ে ঘোরানোটাও বন্ধ হওয়ার দরকার। পুলিশ তার বিচার করবেন, পুলিশ তার তদন্ত করবেন। জেলখানা আছে, সংশোধনাগার তাকে আমরা বলি। জেলখানার নাম হয়ে গেছে সংশোধনাগার। এখন যদি কোমরে দড়ি পরিয়ে আমরা ভাবি আবার ওই গাধার পিঠে চড়িয়ে, উল্টো গাধার পিঠে চড়িয়ে মাথায় খোল ঢেলে দেবো, ন্যাড়া করে দেবো, এটা আমরা মধ্যযুগে চলে যাই। মানে যে যেরকম আসে আর কি। হয়তো প্রমোদবাবুরা ভেবেছিলেন যে নতুন সরকার এলে যদি আমরা এই হিংসাটাকে প্রশমিত করতে চাই, তার জন্য আমাদের রাজনৈতিক বন্দীদের মুক্তির সিদ্ধান্ত নিতে হবে। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি লেফট গভর্নমেন্ট। আর এই সরকারের ক্ষেত্রে হয়তো এটাই সিদ্ধান্ত যে না, আমরা এইভাবে ঘুরিয়ে দেবো বিরোধীদেরকে, তাহলেই বোধহয় এটা কমবে। ওটার ফল ছিল 34 বছর, এটার ফল ক বছর হয় আমি জানি না। বাগুইআটির কাউন্সিলর দেবরাজ যে তোলাবাজিতে, মারামারিতে বা বেআইনি নানা রকম কাজে অভিযুক্ত, তাকে যদি কখনো হাত করা পড়িয়ে রাস্তায় ঘোরায়, তার জন্যই আগাম জামিন চাইতে বিকাশবাবু আগে আমি গিয়েছিলেন। আবার বললাম, এটা আইনের প্রশ্ন, এটা অধিকারের প্রশ্ন, এটা সংবিধানের প্রশ্ন। এই যে কালচারটা শুরু হচ্ছে না যে ওর হয়ে কেউ দাঁড়াবে না, এই যে রাম মন্দিরের ঘটনায় আপনি এই যে চুরি হয়েছে, যারা অভিযুক্ত তাদের হয়ে কোনো আইনজীবী দাঁড়াবে না, আইনজীবী দাঁড়ালে নাকি ফাইন করবেন। মানে যেই কথাটা বলছেন তিনি সংবিধানের বিরোধিতা করছেন। যিনি এই কথাটা বলছেন আইনজীবী দাঁড়াবে না, এখানেও ওই ট্রেন্ড চালু হয়েছে। আপনি একজন আইনজীবী, তিনি যে কোনো মানুষ তার কাছে যেতে পারেন আইনি পরামর্শের জন্য, এবং তিনি বাধ্য তাকে আইনি পরামর্শ দিতে। তারা রং, রাজনীতি সবকিছু ভুলে একটাই কাজ তার, সৎভাবে তাকে আইনি পরামর্শ দেওয়া। এটা তার কাজের মধ্যে পড়ে, এবং সেই যিনি আইনি সহায়তা চাইছেন তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে তিনি মানে একজন তিনি আইনজীবীর সহযোগিতা তার পাবেন। নাগরিক দায়িত্ববোধ, তার রাজনৈতিক চেতনা, এইসবগুলোকে গৌণ করে তিনি তার আইনজীবী সত্তাটাকে প্রাধান্য দেবেন। না, আমি আবার বললাম যে এটা তার রাজনৈতিক সত্তার মধ্যেই, সত্তার একটি অংশ। যে কোনো সুনাগরিকের এটা কর্তব্য রাজনৈতিক সত্তার অংশ হিসেবে ভারতের সংবিধানকে মেনে চলা। এবং যে রাজনৈতিক দলগুলি আজকে আছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের ওই যখন ম্যানিফেস্টোটা দিয়ে আসতে হয় ইলেকশন কমিশনের কাছে, সেখানে লেখা আছে উই শ্যাল অ্যাবাইড বাই দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। We affirm the words in the Constitution of India. কিন্তু যখন একজন বামপন্থী মানুষকে, বামপন্থী নেতাকে যখন আমরা দেখি যে একজন দুর্নীতিগ্রস্ত, যার বিরুদ্ধে শুধু অভিযোগ না, দুর্নীতিগ্রস্ত কিনা তা নিয়ে সেভাবে কোনো প্রশ্নও নেই, সবাই জানেন যে দুর্নীতিগ্রস্ত, তার পাশে গিয়ে তার জামিনের জন্য আবেদন করছেন, তাকে আইনি সহায়তা দিচ্ছেন, তখন মানুষ প্রশ্ন করবে না? না, মানুষের প্রশ্ন তো তার আইনজীবী সত্তাকে প্রশ্ন করার জন্য, মানুষ যদি প্রশ্ন করেন তাদের বুঝতে হবে যে তার আইনজীবী সত্তায় তাকে করতে হবে এই কাজ। একজন ডাক্তারের কাছেও তাই হয়, একজন উকিলের কাছেও তাই হয়। এখন এই খবরগুলো হয় কারণ সোশ্যাল মিডিয়া অনেক বেশি এগুলো দেখা যায়, অনেক বেশি চর্চিত হয়। এর আগে কি হতো না? না, কিন্তু যারা বলছেন আমি আবার বলছি, অরুণ জেটলি তিনি কাদের হয়ে রিপ্রেজেন্ট করেছিলেন? তিনি করেছেন কিনা, কপিল সিবাল, এদের নিয়ে প্রশ্ন উঠেছে, উঠবে, চিরকালই থাকবে। কিন্তু লয়ার্স ডিউটি হচ্ছে একদম শেষ বিন্দু পর্যন্ত তার ক্লায়েন্ট যিনি আসবেন তার হয়ে আইনি সওয়াল করা। লয়ার কোনো বেআইনি সব্যসাচী বাবু, মানুষ এটাও বলেছে, মানে অনেকের মুখে আমি এটাও শুনেছি যে অরুণ জেটলি এবং কপিল সিবাল শুধুমাত্র আইনের স্বার্থে এবং কনস্টিটিউশনের স্বার্থে আসেননি, কোটি কোটি টাকা ফিজ নিয়েছেন। আর বিকাশবাবুও গিয়েছিলেন এমন ক্লায়েন্টের জন্য যার কাছ থেকে তিনি অনেক মোটা টাকা ফিজ পাবেন। একই রকম আইনি সহায়তা তিনি, যাদের কথা আপনি বলছেন, অনেক ইনসিগনিফিকেন্ট লোক যাদের কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, তাদের জন্য তিনি এক্সটেন্ড করছেন না, কারণ তারা পয়সা দিতে পারবে না। এইগুলো আবার বাজে কথা, এগুলো অনেকেই দিচ্ছেন। বিকাশবাবু কটা মামলায় ফিজ নেন আর কটা মামলায় ফিজ নেন না,
বা বহু আইনজীবীরা কত মামলায় ফিজ নেন আর কত মামলায় ফিজ নেন না, বিশেষত যারা রাজনৈতিক দল করা আইনজীবী আছেন সেটা মানুষ জানেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু ওই একবার ফিজ পান আর না পান, ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দি ব্রিফ, যখন তিনি আপনার কাছে কোনো মানুষ আসছেন আপনি বাধ্যটা নিতে, আর তারপর আপনি ব্রিফটা নেবেন, যখন নেবার পর আপনার কাজ হবে শেষ পর্যন্ত আইনি লড়াই করে যাওয়া। আবার বললাম, লড়াইটা আইনি লড়াই। আপনি তার ওই চুরির অংশীদার হয়ে যাচ্ছেন না, আপনি তার আইনের মধ্যে থাকা অধিকারগুলি রক্ষা মানে করছেন। একজন খুনি, একজন চোর, তারও তো আইনি কিছু আমি অধিকার আবার আছে। বললাম, খুনি বা চোরটা হবে তারপর বিচারের পর ডিসিশন হয়। এইখানটাতেই হচ্ছে ফারাক। একটা বিচারধারা আপনাকে বলছে যে আগে বিচার পরে সিদ্ধান্ত, আর একটা বলছে সিদ্ধান্ত পরে বিচার। মানে আপনারা আগে সিদ্ধান্ত নেন না, একজন আইনজীবী বিচারের পরে যা হবে সেটাকে মেনে সেটাই নেবেন, স্বাভাবিক কথা। এবং সেভাবেই সাধারণ মানুষেরও আইনজীবীদের দেখা উচিত। একদম, সাধারণ আইনজীবীদের মানুষদের তো আর অত আইনি সচেতনতা আমি বলুন আবার বা বললাম, ট্রেনিং বলুন, এসব থাকে না। আইনজীবীদের দেখতে গেলে আপনাকে বুঝতে হবে যে আইনজীবীরা কি কাজটি করছেন। আমি আবার মানুষ কখনো কখনো কনফিউজড হয়ে যায় যে আমি আইনজীবী হিসেবে এনাকে দেখবো না রাজনৈতিক নেতা, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দেখবো। এই কনফিউশনও সাধারণ মানুষের মানুষের। অভিজ্ঞতায় বলতে হবে। আমি আবার বললাম, পারসেপশনের রাজনীতিতে এটা কোনোদিন ধরা পড়বে না। বহু রাজনীতিবিদ আছেন, তারা অনেক বিরোধী রাজনীতির লোকেদের মামলা করেছেন, কিন্তু তারপরেও যখন তার মানুষের কাছে যাওয়া, মানুষের মধ্যে তার যে কমিটমেন্ট, মানুষের জন্য কাজ, সেই বিষয়ে তিনি পরীক্ষিত হয়েছেন। আজকে আমি বললাম আবার, এইটা এসেছে তার দুটো কারণ। কোথা থেকে এই ঘটনাটা শুরু হলো? এই যে আপনি যদি দেবরাজ বিকাশবাবুর মামলা করা ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলেন, বা আগেও আমি দেখেছি যে ওই জয়ন্ত সিংয়ের বাড়ি নিয়ে একটা মামলা করার জন্যে আমাকেও গালাগালি করা হয়েছিল, সেখানে বিকাশবাবু কেন ওই মামলাটি করলেন ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু নিয়ে এগুলো বলা হয়। কিন্তু আবার আমি বলছি যে এই প্রশ্নগুলো যখন ওঠে, তাহলে আপনি জানবেন এই প্রশ্নগুলো নিয়ে মানুষের মধ্যে চর্চা আছে। চর্চাটা কেন আছে? কারণ এটা নিয়ে আলোচনা আছে। আইনজীবীরা নেতা নন, আলাদা করে রাজনৈতিক দলের সব আইনজীবী নেতা নন, কিছু কিছু আইনজীবী নিশ্চিতভাবে নেতা। আইনজীবীরা এসেনশিয়ালি আইনজীবী। এখন মুশকিলটা হয়ে গেছিল গত 15 বছর সময় পশ্চিমবঙ্গে, বিশেষত 21 সালের পর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো একদম মানে বিতর্কহীন অবস্থায় ছিল, এবং মানুষটা বিরোধী রাজনীতির একটা জায়গা খোঁজবার চেষ্টা করতেন, এবং সেখানে আদালতের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনা এবং কিছু মামলা, তার রায়, এটা রাজনীতিতে এমন একটা প্রভাব ফেলেছিল, ফলে আদালতের খবরগুলো রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডলাইন তৈরি করছিল। এটা একটা এক্সেপশনাল সময় যেটার মধ্য দিয়ে আমরা এসেছি, যার একটা ফলশ্রুতি হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং। এর আগে তো কই হয়নি। আপনি অরুণ জেটলির মামলা করাই বলুন বা অন্য কিছুই বলুন, বা লোকে, আপনি বলছেন খোঁজই রাখতো না, রাজনীতিতেই এত কিছু থাকতো যে লোকে সেই দিকে নজরটা থাকতো। এখন আপনার রাজনীতিটা যদি সুন্দর হয়ে যায় তাহলে একতরফা হয়ে গেছে রাজনীতি, একতরফা হয়ে যাচ্ছে, এবং রাজনীতিতে গিয়ে আপনি এবং অনেক বেশি করে আপনি নিজের এথিক্সের জায়গা থেকে আপনি অন্যের এথিক্স খুঁজ দেওয়ার জন্য বেশি করে মানুষ আজকে যাচ্ছে। আপনাকে বলো যে না দেখ, ওই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ আর ভালোর এই ডিফারেন্সটাই তো অত্যন্ত একটা খুব ইম্যাজিনারি একটা প্লেটের উপর দাঁড়িয়ে আছে। আপনার কাছে খারাপ কোনটা, আমার কাছে খারাপ কোনটা, আমার কাছে ভালো কোনটা, আপনার কাছে খারাপ কোনটা, এই বিতর্কটাকে একটা জায়গায় থামিয়ে দেবার জন্যই তো আইন। এই বিতর্কটাকে একটা জায়গায় থামিয়ে দেবার জন্য তো সংবিধান। যে পরিস্থিতিতে ওই পুরনো মাটি খুঁড়ে জিনিস বার করে আনা হয়, ঠিক ওই পরিস্থিতিতেই আজকে কিন্তু আবার ওই পুরনো ইতিহাস খুঁড়ে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। আমি আইন থেকে আবার রাজনীতিতে ফেরত আসি, এবং আজকের রাজনীতির কথাই হোক। আজকের রাজনীতি কতটা একতরফা আমি সরাসরি একদম ব্লান্ট এরকম একটা প্রশ্ন করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন আমি কাউকে ছাড়বো না। তিনি বলছেন যে ববি হাকিমের সই রয়েছে, তাহলে তাকেও তার জবাব দিতে হবে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তার কাছে কেউ ববি হাকিম না, তার কাছে কেউ ঋতব্রত না, কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্যে ঋতব্রত গোষ্ঠীকে ওয়াকআউট করতে দেখছি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন বলবো না, সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ার করেছেন দীর্ঘদিন নীরব থাকার পর, বলছেন যে ঋতব্রতদের পেছনে বিজেপি আছে, ঋতব্রতদের পেছনে বর্তমান সরকার আছে। আপনার কি মনে হয়?
দেখুন, আমি আবার বলছি, ঋতব্রতদের পেছনে বিজেপি আছে, এটা যে কেউ যে বলে দেবেন এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী এতদিন মানে বাদে এখানে না কি আপনি বললেও হবে। বিচারের পরে সিদ্ধান্ত নিচ্ছেন না না। সিদ্ধান্ত নিয়ে তারপর বিচারের কারণ অপেক্ষা? ঋতব্রতদের ওই 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 যে নেতৃত্ব, তাদের আমরা তো কত অভিজ্ঞতা থেকে বলছি, অভিজ্ঞতা 15 বছরের অভিজ্ঞতা। এটা তো আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। 15 বছর ধরে যারা কোনো একটা রা কাটতে পারলেন না মুখে, তারা হঠাৎ করে এত বিদ্রোহী হয়ে উঠলেন। এদেরকে বিদ্রোহী ভাবা মানে বিদ্রোহকে আপনার মানে একটু একটু মজা করা, মস্করা করা বিদ্রোহ নিয়ে। এরা বিদ্রোহী কিন্তু এর কোনোদিনই পেছনে ছিলেন না। বিজেপি আছে। আমি আবার বলছি, বিজেপি আছে কি নেই তার থেকেও বড় কথা হচ্ছে এর পিছনে প্রচুর টাকা আছে, অর্থ আছে, নিশ্চয়তা আছে। এটা বিজেপি বা আরএসএস বা ওই সরাসরি এসে আদানি টাকা দিয়ে গেল, আম্বানি এসে টাকা দিয়ে গেল, বা যেমন আপনি 2015তেও দেখছেন, অন্তত পক্ষে ওই ম্যাথিউ স্যামুয়েল এলো, এসে কেউ কাগজ মুড়ে টাকা নিলেন, কেউ তোয়ালে মুড়ে। কেউ তোয়ালে মুড়ে নিলেন। ঠিক আছে, ওই এইরকম আর থাকবে না। মানে আপনি দেখতেও পাচ্ছেন টাকা চলে আসছে, একটা সুন্দর সুযোগ সুবিধা চলে আসছে। দিল্লি নির্বাচন কমিশন এখন তো কোনটা কি কোনটা এই থেকে যেগুলো আলাদা আপনি করবে বলছেন এগুলো কোনোটাই প্রমাণ সাপেক্ষ নয়, সবই ফলে অভিজ্ঞতার ফলে ফল। অভিজ্ঞতার ফলে। এবং এই অভিজ্ঞতার ফলটা আপনি দেখতে পেয়েছেন যে সেদিনকে যখন এই যে বিলটির কথা আপনি বললেন, এর সাথে আরও একটি বিল পাস হচ্ছে, সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন নিয়ে, যেটা বামফ্রন্টের দেওয়া রিজার্ভেশন ছিল। আমরা জানতাম যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা রিজার্ভেশনের সুবিধা পেতেন না। কমিশন তৈরি করে আইডেন্টিফিকেশন প্রসেস করে বামফ্রন্ট কিন্তু বিভিন্ন ওবিসি এ ক্যাটাগরিতে বিভিন্ন ওই পেশার ভিত্তিতে সংরক্ষণের বন্দোবস্ত করেছেন, সেটাকে মানে ওই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে। এখন ওই ক্লাসটা তুলে দিয়ে এখন ইন্ডিভিজুয়াল করা হয়েছে, কারণ ওর ভিত্তিটা ছিল অর্থনৈতিক যে অবস্থান তার ভিত্তি, পেশা দিয়ে করা হয়েছিল। এখানে ওই পেশার জায়গা নয়, এখন ইন্ডিভিজুয়াল করে দেওয়া হয়েছে, পুরোপুরি একদম ক্রুড ফাইন্যান্সিয়াল টার্মসে এখন বিশ্লেষণ করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি গোটা রিজার্ভেশনটা বাতিল হয়েছে। যেটার মাধ্যমে বাতিল হলো, এটা বাতিল করার ক্ষেত্রে আলোচনা না করে, সুব্রত বন্দ্যোপাধ্যায় আলোচনার বিষয় পাবেন, বিধানসভায় আলোচনা করবেন না, ওয়াকআউট করে চলে যাবেন, ব্যাপারটা এত খুব সহজ নয়। সুব্রত বন্দ্যোপাধ্যায় যা যা ভালোবাসেন তার মধ্যে অন্যতম হচ্ছে বক্তৃতা দিতে। ওনার তো রাজনীতি বক্তৃতা দেবার রাজনীতি, আর আমাদের রাজনীতি আমরা বক্তৃতা দিতে না আসার রাজনীতি, কাজ করতে আসার রাজনীতি। কিন্তু উনি তো আপনাদেরই ছিলেন, মানে বামপন্থী ছিলেন। ওনার সবচেয়ে ভালো গুণগুলোর মধ্যে আপনাদের অন্যতম আতুরেই বক্তৃতা। জন্ম, আপনাদের স্কুলেই বড় হওয়া। আমি ওনাদের বলছি, আমি ওনাকে আলাদা করে বলার কি আছে, এত সিগনিফিকেন্ট ব্যক্তি উনি মানে রাজনীতিতে কোনোদিনই হতে পারেননি, এখন হয়েছেন। ওই যে বললাম সময় সুযোগ এবং হয়েছেন তাই। এবং ওনার গুণগুলোর মধ্যে তো অন্যতম বক্তৃতা। উনি বক্তৃতা দিতে এসেছেন, কিন্তু ওদিন বক্তৃতা দিলেন না, চলে গেলেন, বাকি জায়গায় বক্তৃতা দেন। আপনি আবার আন্ডার দ্য টেবল অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন। বললাম না, আপনি কোথায় বুঝিয়ে না বললে আমি বুঝি না, আমার আবার একটু আমি আন্ডার দ্য টেবিল বোঝার ক্ষমতা আমার কম। না, আমি আন্ডার দ্য টেবিল অ্যাডজাস্টমেন্টের কথা এখন কেন বলবো? এই তো আমরা, এটাও অভিজ্ঞতা লব্ধ। আপনি বলুন না, যে যখন মধ্যপ্রদেশের ভোট হয়েছে, যখন মহারাষ্ট্রের ভোট হয়েছে, কার ভোট কে নিয়ে চলে গেছে, কার দল কে নিয়ে চলে গেছে, কোনো ঠিক ঠিকানা ছিল? এবং আপনি ওই যে মহারাষ্ট্রের মডেল, যেটাকে আপনারা দেখেছেন চোখের সামনে, আমরা দেখেছি, তো হয়তো ওই মডেলই এখানে কি নয়, যাই হবে সেটা বিচারের পর দেখা যাবে। তো হাইকোর্টে চলে গেছি। এই প্রসঙ্গটা যখন আপনি তুললেনই, তখন আমি আরেকটা বিষয় একটু টেনে আনি আলোচনায়। আপনি কি মনে করেন যে এবারের যে বিধানসভা নির্বাচনটা হয়েছে, আলটিমেটলি মানুষ ভোট দিয়েছে এবং এটা নিশ্চিত করা হয়েছিল? আমি এসআইআর বিতর্কে যাচ্ছি না, আমি বলছি যারা ভোটাধিকার পেলেন তারা প্রত্যেকে নিজের ভোট নিজে দিয়েছেন এবং সেটা যাতে তারা দিতে পারেন এটা নিশ্চিত করা হয়েছিল। এই ব্যাপারে কি আপনি একমত? একদম। তাহলে ভোট খুব ভালো হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছেন। সবচাইতে ভালো হচ্ছে এবারের ভোটে মৃত্যুর সংখ্যা ছিল না। হ্যাঁ, নো ভায়োলেন্স। আমি তারপরেও বলছি যে সবাই যদি নিজের ভোট নিজে দিয়ে থাকেন, তাহলে এটা প্রমাণ হচ্ছে যে মানুষ এবারেও বামপন্থীদের চাননি, একজন মাত্র জিতে এসেছেন। বামপন্থীদের তো চাননি, বামপন্থীদেরকে জিতে গেছেন। বামপন্থীরা কোথাও ক্লেম করেছেন বামপন্থীরা ভোট পেয়ে গেছেন, জিতে গেছেন? করেননি। না না, ক্লেম করা তো প্রশ্নই না। আমি বলছি চাননি। বামপন্থীদের চাননি, তার মানে বামপন্থীদের রাজনৈতিক পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স এখনো তৈরি হয়নি আজ এতগুলো বছর পরে। কোথাও বলছে না কেউ। আমরা বিচার করছি সেটা আমাদের রাজনীতির নিরিখে আমরা কতটা এগোলাম। আমরাও কোথাও বলছি না যে আমরা খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়ে গেছি, কিন্তু আমরা ছাড়া যে পশ্চিমবাংলার রাজনীতি অচল, যদি রাজনীতির মানেটা হয় মানুষের দাবিতে লড়াই করা, যদি রাজনীতির মানেটা হয় যে ঠিক করে মানুষের জন্যে পলিসি তৈরি করা, তাহলে এটাও পরিষ্কার হয়ে গেছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে গত 15 বছর যে সময়টা বামপন্থীদের শূন্য দেখানো হয়েছিল, এই পরিস্থিতিটা কিন্তু এই শূন্য হয়ে গেছে বামপন্থীরা
এই ন্যারেটিভের পরিস্থিতি কিন্তু বাংলায় ছিল না, যেটা দেখানো হয়েছিল। এবং আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার এই শুভেন্দু অধিকারী সরকার আসার পর থেকে সরকার যে নীতিগুলি নিচ্ছে, অন্ততপক্ষে শুরুর দিক থেকে উচ্ছেদ বলুন, হকারের ক্ষেত্রে বলুন, বস্তির ক্ষেত্রে বলুন, রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে বলুন, এই যে লড়াইটা তো 80 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা লড়লেন না, করছেন না। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে লড়াইটা বামপন্থীরাই আজকের করছে। রাজনীতিতে আপনি যদি দেখেন, বিজেপির বিরোধী দল কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে গেছে। যে দলটা এই মুহূর্তে বিরোধী দলের তকমা বিধানসভায় পেয়েছে, তারা, আপনিই বললেন যে তারা আসলে বিজেপিরই একটা মদতপুষ্ট গোষ্ঠী। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যে দলটার বা যে অংশটার নেতৃত্ব দিচ্ছেন, তিনি নিজেই বুঝতে পারছেন না কে আজ আছে কে কাল নেই। আজকে যাকে রাজ্য সভাপতি করছেন, কালকে সে শিবির বদল করছে। তো এই অবস্থায় বুঝতে পারতেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মতন পরিস্থিতিতে যদি গণশক্তি করতেন 98 সালে, উনি বুঝতে পারতেন গণশক্তিতে ওনার দল যখন তৈরি হয়েছে তখন অনিল বিশ্বাস কলম ধরে ধরে প্রতি সপ্তাহে লিখে গেছেন এইগুলি, যে তৃণমূল কংগ্রেসটা আসলে একজনের ওই নিজের কেরিয়ার তৈরির একটা মঞ্চে পরিণত হয়েছে। প্রথম উনি অ্যানালিসিস করে কিন্তু 1998 অনিল বিশ্বাস 2011 দেখে যাননি। অনিল বিশ্বাস 2011 থেকে 2026 তো দেখেননি। আমি বলছি যে দেখুন, এই বিতর্কে আপনি গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। আমি আজকের সময়ে এই প্রশ্নটা আপনার সামনে রাখতে চাইছি যে যখন বিজেপি সরকারে এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো বিরোধী শক্তি, সেই অর্থে অন্য কোনো বিরোধী শক্তি নেই, সেই অবস্থাতেও বামপন্থীরা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারছেন না কেন? কোথায় দুর্বলতা? প্রাসঙ্গিক হয়ে উঠতে পারছেন না নাকি প্রাসঙ্গিক বামপন্থীরা, সেটা দেখানো হচ্ছে না। আজকে দেখা দেখির কিছু নেই। ভোট হবে, ভোটে মানুষ যদি চায় বামপন্থীদের, তাহলে বামপন্থীরা জিতবেন। ভাবতে হবে আপনাকে, শুধু ভোট দিয়ে ভাবা যায়? ভোট দিয়ে তো ভাবা যায় না। যে আপনি একটা প্রশ্ন আমায় করেছিলেন, ভোট কি ঠিক করে হয়েছে? আচ্ছা, ভোটে জালিয়াতি এটা তো আজকে বলে না, ভোট জবে থেকে অ্যাজ এ সিস্টেম ভোট এসছে তখন থেকেই বিভিন্ন ফর্মে জালিয়াতি এসছে। আপনি বলুন, এই প্রথম একটা এবারের নির্বাচনে গোটা ভোট প্রক্রিয়াতে যে মানুষ ভোট দিতে পারেননি এরকম অভিযোগ এটা ছিল না। অভিযোগটা কোথায় হয়েছে, কোন স্তরে হয়েছে? হয়েছে গণনার পর। অভিযোগ কোন স্তরে হয় এখন? ওই যে একটা অভিযোগ আছে, খুব পরিচিত অভিযোগ, যে মেশিনে গন্ডগোল করে দিল। এটা তো আছে, অভিযোগগুলো তো আছে। ভোট চুরি, আবার এখন কি ভোট জব করার অভিযোগ তো আছে। এখন কি ব্যাপারটাকে মেকআপ করার জন্য আপনি বলেছেন ভোট দিয়েছেন কিনা, আপনার প্রশ্নটা গণনার মেশিনের ম্যানিপুলেশন। আমি একবারও দেখুন, মেশিনের ম্যানিপুলেশন হয়েছে কি হয়নি এটা নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, কারণ তারা হেরেছে। না, এটা বামপন্থীরা সিনেই আসেনি একটা আসন। বামপন্থীদের কথা বলছি না, আমি বলছি অ্যাজ এ হোল ভারতের রাজনীতিটার কথা বলছি। আমি বলছি বামপন্থীদের কথা। চ্যালেঞ্জ, আমি প্রশ্নটা বামপন্থীদের নিয়ে করেছি। ধরুন এই যে ডিসেম্বরে কলকাতা কর্পোরেশনের নির্বাচন, বামপন্থীদের একটাই দাবি যে ইলেকট্রাল রিফর্মস দরকার। ইলেকট্রাল রিফর্মসের ফার্স্ট পার্ট হতে হবে যে প্রথম মানি পাওয়ার, মাসেল পাওয়ারকে নিয়ন্ত্রণ করবার জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। 2, এই যে ধরা পড়লো তৃণমূল কংগ্রেসের এই সিম্বল ডিবেট, এই ডিবেটটা আজকে বলে না, তৃণমূল কংগ্রেসের সিম্বল চলে যাওয়া উচিত ছিল 2014 সালে। এইসব কারণে নয়। তৃণমূল কংগ্রেস যখন এই সারদা, যখন টাকা নিয়ে গন্ডগোল হচ্ছে, আপনার মনে আছে ত্রিনেত্রা বলে একটা সংস্থা ছিল, সেই ত্রিনেত্রার কাছ থেকে টাকা ডোনেশন নিয়েছিলেন, তখন মুকুল রায় ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। উনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন ত্রিনেত্রা থেকে বোধহয় কত 20 লাখ না কি রয়েছে, আর নির্বাচন কমিশনের নিয়ম আছে 20,000-এর উপরে হলে তার ডিটেলস দিতে হয়। স্বাভাবিকভাবে ত্রিনেত্রার ডিটেলস যখন খুঁজতে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে ত্রিনেত্রার যে কোম্পানিটা, সেই কোম্পানির কোনো ট্রানজ্যাকশনই হয়নি। হ্যাঁ, ট্রানজ্যাকশন হলে, অপারেশনাল থাকলে সে ধার করেও টাকা দিতে পারে কোনো দল। তো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই দল কোন রহস্যে, গোটা ভারতে এত রাজনৈতিক দল থাকার পরেও কংগ্রেসের থেকে বেশি টাকা ইলেকট্রাল বন্ডে পেয়েছিল, ইলেকশন কমিশন চুপ করেছিল। আচ্ছা, আপনি কি চাইছেন যে আমরা আলোচনাটা তৃণমূল কংগ্রেস নিয়ে করি? আমি কিন্তু বামপন্থীদের নিয়ে আলোচনা করতে চাই। আমি আবার আসছি, আপনি করতে চাইছেন? আমরা রিফর্মসটা চাইছি। কলকাতা কর্পোরেশনের নির্বাচন আছে, ইলেকট্রাল রিফর্মস ডিসেম্বর নাগাদ হতে পারে। ইলেকট্রাল রিফর্মস করেই করতে হবে। ইলেকট্রাল রিফর্মস করেই করতে হবে। আর রিফর্মসের কি সম্ভাবনা? আরেকটা বিষয় না দেখতে হবে যে এই যে শুভেন্দুবাবু সরকার, তার সময়ে পশ্চিমবাংলার স্টেট ইলেকশন কমিশনটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে কিনা, নাকি ওটা ওই মানে জ্ঞানেশ কুমারের কমিশন বা মমতা ব্যানার্জি রাজীব হাসিনার কমিশন। আমার কথা হচ্ছে, আমি আপনার ভেতরে কনফিডেন্স খুঁজছি।
বামপন্থীদের ভেতরে আমি কনফিডেন্স খুঁজছি যে না, এই পরিস্থিতিতে যখন তৃণমূল ভেঙে টুকরো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বামপন্থীরা প্রাসঙ্গিক হবে, এই কনফিডেন্সটা পাচ্ছি না কেন? বামপন্থীদের কনফিডেন্স আপনারা বামপন্থীদের মধ্যেই পাচ্ছেন, রাস্তায় মিটিংয়ে মিছিলে পাচ্ছেন। বামপন্থীদের পক্ষে মানুষ আসছেন এবং মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু আবার যেহেতু আপনার সমস্ত কিছু বিচার হয় ওই নির্বাচনের ফলের নিরিখে, এবং বামপন্থীদের বিচারটা স্বাভাবিকভাবেই, এই যখন আপনি বামপন্থী শব্দটা বলছেন তখনই আপনি শুধুমাত্র নির্বাচনী ফলের নিরিখে বিচার করলে হবে না, কারণ নির্বাচনী ফলের মধ্যে আপনার বহু জিনিসের reflection গণতন্ত্রে তো থাকে শেষ না। কথা নির্বাচন। আমি আবার বললাম, গণতন্ত্রের শেষ কথা মানুষ, আর মানুষ আর নির্বাচনের মধ্যে যদি নির্বাচনের ফলই তো disconnect বলে দেয় মানুষ কাকে আমি চাইছে। আবারও বললাম, এই নির্বাচন থেকে মানুষকে যদি বাদই দেওয়া হয়, যেটা আপনি বলেন 27 লক্ষ মানুষ বাদ একটু আগে, তাহলে নির্বাচন হচ্ছে? নির্বাচন এক্সক্লুড, আমি বলছি না নির্বাচন ফেয়ার নয়। সংখ্যা দেখলে 27 লক্ষটা আমাদের কত ভোটার, 10 কোটির মধ্যে তো কোনো ব্যাপারই নয়। কিন্তু এই এতগুলো 7 মানুষ, কোটির মতো ভোটার, 7 কোটির ভোট দেয়, এটা কত? এটা এমন কিছু নয়, এটা আপনার বাদ হলো। কিন্তু যদি আপনি দেখেন সংখ্যায় 27 লক্ষ, এটা অনেক বেশি। মানে একটা সিস্টেম, মানে ইলেকশনের, আমাদের গণতন্ত্রের শেষ কথা মানুষ, ইলেকশনের মাধ্যমে মানুষের মতটা প্রকাশিত হয়। বামপন্থীরা কি আস্তে আস্তে আবার প্রাসঙ্গিক হবে? সিপিএম কি আবার আসন পেতে শুরু করবে? হচ্ছে না। নির্বাচন তাহলে একটা আসনই বা জিতলো কোত্থেকে সিপিএম? একটা আসনই বা জিতলো কোত্থেকে সিপিএম? বা সর্বত্র কলকাতা কর্পোরেশনে কি হবে নির্বাচনে? কলকাতা কর্পোরেশনে অনেক ভালো ফল করবে বামপন্থীরা। আমি তো এই কথাটা শুনতে চাইছি। তখন থেকে আবার আপনি তো বললাম, বলছেনই আবার না। আপনি আমাকে জ্যোতিষী বানাতে চাইলে তো হবে না। এটা এটা আমি একদম বলতে, আমি বিশ্বাসের জায়গাটা হচ্ছে, আমি রাজনীতিটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি ওই ফল পাবেন নির্বাচনে। আমি রাজনীতিটার কথা বলছি, যেটা নিয়ে আমাদের এতটা আলোচনা হলো। কি হবে কলকাতা কর্পোরেশন নির্বাচনে সেটা তখনই দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যে জায়গায় বামপন্থীরা নিজেদেরকে সংহত করছে, একটা আসন পাওয়ার পরেও মানুষের মধ্যে কিন্তু একটা আলোচনা, বিকল্পের জায়গা কিন্তু আসছে। কারণ বিরোধী শূন্য, যেটা আপনি বলছেন, বিরোধীদেরকে নিয়ন্ত্রণে রাখা, মানে কন্ট্রোলড অপোজিশন যেখানে থাকবে, সেটা বিধানসভার ভেতরে কন্ট্রোল অপোজিশন রয়েছে, বাইরে স্ট্রিট ফাইটটা কিন্তু বামপন্থীরা করছে, এবং সেটা আজকেও তার প্রভাব আমরা পাচ্ছি। স্ট্রিট ফাইট, হকার নিয়ে আমরা বামপন্থীদের কথা বলতে দেখেছি, প্রতিবাদে রাস্তায় নামতে দেখেছি। কিন্তু সরকার বলল আগস্ট পর্যন্ত 163 ধারা কলকাতার এই রাস্তায়, এর প্রতিবাদ বামপন্থীরা করেছেন। আমার তো মমতা ব্যানার্জির আমলে প্রতি বছর থাকতো, তখন কেউ একটা রা কাটতে পারতো না। মমতা ব্যানার্জি 21শে জুলাই একমাত্র মিটিং করতেন। এগুলো এখন হয়ে গেছে, কি বললাম, আবার ওই বললাম প্রথমে, যে কারণে আমি শুভেন্দুবাবুকে নাম্বার দিতে চাইলাম না, টাইম হ্যাজ নট কাম, যখন আসবে নিশ্চয়ই দেবো। কিন্তু ওই মানে এখনো নম্বর ইভ্যালুয়েট করার সময় না, ওনাকে উত্তরটা লিখতে দিন। মমতা ব্যানার্জির 21শে জুলাই, এটা আমার দেখা দিচ্ছে কিভাবে এবার 21শে জুলাইটা হয়। ওইখানে উনি মিটিং করবেন, আর কেউ মিটিং করবেন না। আমাদের একটা জেদাজিদের জায়গায় চলে গিয়েছিল। আপনার মনে আছে যে 2022 সালে ওই পুজোর ঠিক আগে আমাদের বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো মিলিয়ে কোনো অনুমতি ছাড়াই আমাদের করতে হয়েছিল। সেখানে মোটামুটি পুলিশের সাথে লুকোচুরি খেলে, মানে গাড়ির মধ্যে স্টেজ বেঁধে নিয়ে গিয়ে অন্ধকারের মধ্যে রেখে দিয়ে সেই স্টেজ বার করে এনে একটা জায়গায় এমনি স্টেজ বেঁধে সেখানে প্রোগ্রাম না করে পুরো মিছিলকে এনে রাস্তা দখল করতে হয়েছিল, টু শো যে না, এটা তোমার একার ক্ষমতা না, আমরাও পারি করতে, এবং টু গিভ হার এ মেসেজ যে কুইন ইজ ডেড, দেয়ার ইজ নো কুইন। এই জিনিসটা কি এখনো থাকবে? থাকুক, আমরা দেখতে চাই। ফলে 163 ধারা নিয়ে আজকে 15 বছর পর হঠাৎ করে এখানে রাতারাতি খুব আন্দোলন গড়ে উঠবে, এটা ভেবে কোনো লাভ নেই। কারণ মিটিং মিছিল, এই সংস্কৃতিটাকে আস্তে 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 গত 15 বছরে মমতা ব্যানার্জির কন্ট্রিবিউশন, এবং অবশ্যই এখানে অনেক লার্জার কনসপেক্টাস থেকে অনেক রকম নির্দেশে হয়েছে যে পশ্চিমবাংলার মানুষকে একটু রাজনীতি বিমুখ, আন্দোলন বিমুখ করে দাও। আমরা তো আজকে সেই অরাজনৈতিক সমাজের ফল পাচ্ছি। দেখুন, আমার হাতে সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বিশিষ্ট বামপন্থী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে কথা বলছিলাম। অনেক প্রাসঙ্গিক বিষয়ে আমি ধরার চেষ্টা করেছি, হয়তো কিছু বিষয় বাদও পড়ে গেল। আমার ধারণা আপনাদের প্রতিক্রিয়া আমাদেরকে সমৃদ্ধ করবে। আপনাদের অনেক ধন্যবাদ। দেখছিলেন থিঙ্ক হাই পডকাস্ট।